আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুকুল নিকেতন অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। বরাবরের মতো আজকেও আমি সাথে আছি মোহাম্মদ সরওয়ার হক। নবম শ্রেণীর শিক্ষার্থীদের আজকে একটা ক্লাস নেব। তোমরা সবাই জানো যে আমরা এর আগে একটা ক্লাস নিয়েছিলাম ফিজিক্সের উপরে আলোর প্রতিফলন, রিফ্লেকশন অফ লাইট। তো এই ক্লাসটার আমরা কিছু অংশ আলোচনা করেছিলাম যে একবারে বেসিক কিছু নিয়ে, এবং যে আলোর নেচার অফ লাইট, আলোর যে প্রকৃতি, আলো কী আমরা চিনেছিলাম। আমরা যদি ফ্ল্যাশব্যাকে যাই তাহলে আমরা কি পড়েছিলাম, আমরা যদি মনে করি তাহলে আলো কী জিনিস, আলোর যে প্রকৃতিগুলো, নেচারগুলো ছিল সেগুলো পড়েছিলাম। এই নেচারগুলোর মধ্যেই একটা ইম্পর্ট্যান্ট ইস্যু নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেই ইস্যুটা ছিল আলোর প্রতিফলন। তো এই আলোর প্রতিফলনটাকে আমরা চিনেছিলাম, আলোর প্রতিফলন কাকে বলে, আলোর প্রতিফলনের যে টাইপস অফ রিফ্লেকশন, আলোর প্রতিফলনের প্রকারভেদগুলো আমরা দেখেছিলাম। তো আজকে আমরা যে প্রতিফলন, আমরা এও বলেছিলাম যে আলোর প্রতিফলনের জন্যই আমরা কোনো জিনিস দেখি এবং আমরা আয়নার সামনে গিয়ে আমাদের নিজেদের চেহারা দেখতে পারি। আমাদের যানবাহনে যখন রাস্তাঘাটে চলি তখন আমাদের কোথায় গাড়ি, পিছনে গাড়ি আছে, সামনে আছে, কিভাবে আছে, কোন অবস্থানে আছে, এই জিনিসগুলো আলোর প্রতিফলনের জন্যই কিন্তু জানা যায়। তার মানে কি, দ্যাটস ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ইস্যু ইন লাইফ, যে এই আলোর প্রতিফলনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, আর আমরা এই ইস্যুটা নিয়ে আমরা পড়াশোনা করছি। তো এইগুলো তো সবচেয়ে ভালো প্রতিফলনের যে উপাদানগুলো, তারই একটা উপাদান আমরা নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে দর্পণ। আমাদের আজকে জানার বিষয় হচ্ছে দর্পণ। এখন খেয়াল করি আমরা দর্পণ কি। দর্পণকে আমরা আয়না বলতে পারি। যদি আমরা প্রশ্ন করি আয়না কি, অনেকেই হাস্যকর একটা প্রশ্ন মনে করবে এটাকে, আয়না কি, আয়না তো আয়নাই। তো আমাদের জন্য কিন্তু বিষয়টা এরকম না। আয়না, এটাকে আমরা আরেকটা ভাষায় বলেছি দর্পণ। এটা কি জিনিস? আমরা বলেছি আয়নাতে বা কোনো প্রতিফলক পৃষ্ঠে আলোর প্রতিফলন ঘটে। সবচেয়ে ভালো প্রতিফলন হয় আয়নাতে, সবচেয়ে ভালো প্রতিফলন হয় আয়নাতে। আর এর জন্যই আমাদের স্পষ্ট অবয়ব যেটা আছে, প্রতিবিম্ব, আমাদের প্রতিরূপ আমরা আয়নার ভিতরে দেখতে পাই। তো অন্য জিনিসগুলো তো প্রতিফলন ঘটে, গড়ের চালে হতে পারে, ডেউটিনের উপরে আলোর প্রতিফলন ঘটে, কিন্তু ওইখানে আমাদের চেহারা কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাই না। তাহলে সকল প্রতিফলনে কিন্তু স্পষ্ট হয় না। তবে শর্ত হচ্ছে যে যদি নিয়মিত প্রতিফলন হয়, আমাদের আবার এই ফ্ল্যাশব্যাকে যাইতে হয় যে নিয়মিত প্রতিফলন। তাহলে নিয়মিত প্রতিফলনের বিষয়টা আমাদের কি ছিল? আমরা বলেছিলাম প্রতিফলক পৃষ্ঠটা মসৃণ হতে হবে। আমি আবারও বলছি, প্রতিফলক পৃষ্ঠটা অবশ্যই মসৃণ হতে হবে। তাহলে যে প্রতিফলক পৃষ্ঠ, তাহলে দর্পণটা বা আয়নাকে আমরা সেটাই বলবো যে প্রতিফলক পৃষ্ঠটা মসৃণ এবং যেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। কি বলেছি আমি? যে মসৃণ প্রতিফলক পৃষ্ঠ এবং আলোর যদি নিয়মিত প্রতিফলন ঘটে, ওই জিনিসটাকে আমরা কি বলবো? দর্পণ বলবো বা আয়না বলবো। খুবই সিম্পল ডেফিনেশন যে দর্পণ বা আয়না কি। তাহলে আমরা বললাম যে একটা মসৃণ প্রতিসারক পৃষ্ঠ যেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটবে, দ্যাট ইজ কল্ড দর্পণ। সিম্পল। তো এই দর্পণটা, এটারও আবার টাইপস আমরা করতে পারি। কীরকম? যে দর্পণ আমরা বাসায় যে ড্রেসিং টেবিলে যে আয়নাগুলো আছে আমাদের মাথা আঁচড়ানোর জন্য আমরা দেখি প্রায়শই দাঁড়ায়। মেয়ের তো আর কথাই নাই, তারা তো প্রতিদিন একাধিকবার আয়নার সামনে যায়। তাহলে এটা অনেক বেশি ইউজ আছে আমাদের জীবনে। তো এখানে দেখে আমরা যে এটা একবারে এরকম বোর্ডের মতো এইরকম আয়না আছে। আবার আমরা কিছু আয়না দেখি, আমরা গাড়িতে দেখি যে গাড়ির যে আয়নাগুলো আছে, সামনে লুকিং গ্লাস যেটাকে আমরা বলি, গাড়ির পিছনে একটা থাকে, সামনে থাকে দুইটা। তো এই জিনিসগুলো কিন্তু দেখতে আবার বাসার আয়নার মতো না, এটা বুঝতে হবে। দেখা যাবে ওখানে একটা কার্ভ আছে। গাড়ির আয়নাগুলো আমি বলছি যে একটা কার্ভ আছে, কার্ভ করা, বাঁকানো, জাস্ট গোলীয়। তো বাসাতে আমরা যেটা দেখি সেটা সমতল, গাড়িতে আমরা যেটা ইউজ করি সেটা
গোলীয়, গোলীয়। তাহলে এই এর উপরে ভিত্তি করে দর্পণকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে একটা সমতল, সমতল যেটা আমরা বাসায় ইউজ করি, আর একটা হচ্ছে গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ খুবই সহজ জিনিস। এই দর্পণ বা আয়নাকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে সমতল, যেটা প্লেন থাকবে, হ্যাঁ, আর একটা হচ্ছে গোলীয়, যেটা কি থাকবে, তার প্রতিফলক পৃষ্ঠটা বা প্রতিসারক পৃষ্ঠটা গোল থাকবে, অর্থাৎ কোনো গোলকের অংশ বিশেষ হবে, সেটাকে গোলীয় দর্পণ বলা হয়। আমরা যদি এই গোলীয় দর্পণকে যদি আবার আমরা শ্রেণী বিভাগ করি বা টাইপস খুঁজি, তাহলে এখানেও আবার আমরা দুটো জিনিস পাবো। একটাকে বলা হয় অবতল দর্পণ, আরেকটাকে বলা হয় উত্তল দর্পণ। প্রশ্ন আসতে পারে কি উত্তল কি এবং অবতল কি। আমরা সহজ ভাষায় যদি বুঝি, তার চেয়ে আমাদের চিত্র আঁকলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। যে দর্পণের পৃষ্ঠটা, প্রতিসারক পৃষ্ঠটা অবতলীয়, তাকে অবতল দর্পণ। যে দর্পণের প্রতিসারক পৃষ্ঠটা উত্তলীয়, তাকে উত্তল দর্পণ। এখন তাহলে আমরা উত্তল এবং অবতল কাকে বলে, দ্যাটস কোশ্চেন, যে এটা কাকে বলে, উত্তল অবতলীয় বা উত্তলীয় প্রতিসারক পৃষ্ঠ। তাহলে এই উত্তল এবং অবতল আমাদের চিন্তা হবে। তো এর জন্য আমি যদি তোমাদেরকে একটা ছোট্ট ফিগার এঁকে বুঝাই দিই, তাহলে আরো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। যে সমতল দর্পণ আমরা বলতে পারি এই যে পিছনে কি আছে, জাস্ট একটা সিলভারিং করা, প্যারা লাগানো আছে, সিলভারিং করা, অর্থাৎ একটা ধাতব প্রলেপ, ধাতুর একটা প্রলেপ দেওয়া আছে। আমরা দেখব আয়নার পিছনে ধাতুর প্রলেপ থাকে। কারণ কি, যে কারণ এই হচ্ছে যে আলো যদি এদিক থেকে আসে, আলো যদি এদিক থেকে আসে, তাহলে কি হবে, যদি প্রলেপটা না থাকে তাহলে আলো স্বচ্ছ সমসত্ব মাধ্যমে ব্যাত করে চলে যাবে, তাহলে তো রিফ্লেকশন হচ্ছে না। তাহলে রিফ্লেকশন করাতে হলে তাকে বাধা দিতে হবে, আর বাধা দেওয়ার জন্য তাকে স্বচ্ছ যেটা আছে এটাকে অস্বচ্ছ করে দিতে হবে। আর এই অস্বচ্ছ করার জন্যই মূলত এই সিলভারিংটা করা হয়। এটাকে প্যারা বলা হয়, প্যারা অথবা সিলভারিং, প্যারা অথবা সিলভারিং। এই যদি আমি একটা সমতলীয় আয়নাকে যদি আমি সিলভারিং করে দিই, সমতল দর্পণ হয়ে যাবে। এখন এটা রিফ্লেকশন হবে কেন, যে এখানে অস্বচ্ছ জিনিস দেওয়া আছে, এই অস্বচ্ছ জিনিসকে ব্যাত করে যেতে পারবে না, এখন তাহলে সে রিফ্লেক্ট করবে, প্রতিফলন হবে। যদি আমরা কোনো দর্পণকে গোল নেই, গোলকের অংশ বিশেষ নেই, লাইক এটাও করতে পারি। আচ্ছা, এখন এই যে আমরা এরকম কার্ভ করলাম, গোলকের অংশ বিশেষ নিয়েছি, আমরা দুইটা নেই, দুইটা নিলাম। এখন যদি কেউ বলে আমি সিলভারিংটা কোন দিক দিয়ে করব, তোমাদের ইচ্ছা কোন দিকে সিলভারিং করবা। আমি যদি ধরি যে সাপোজ তোমরা একজন বলেছো এদিকে সিলভারিং করব, দ্যাটস ওকে, আমরা এদিকে সিলভারিং করেছি। আরেকজন যদি বলে যে আমরা ভিতর সাইডে আমরা সিলভারিং করব, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। যখন আমি বাইরে দিয়ে সিলভারিং করব, তখন আমাদের আলোটা ফেলতে হবে এই দিক দিয়ে, কারণ এদিকে অস্বচ্ছ মাধ্যম, এটা ব্যাত করে যাবে না, এখানে আসা কি হবে, প্রতিফলন হবে, রিফ্লেক্ট করবে। ফাইন, দেখো এখন বিষয়টা, এই যে আমাদের কার্ভটা গোলকের অংশ বিশেষটা এবং তার যে প্রতিসারক যে তলটা আছে, এই তলটাকে এরকম থাকাটাকে বলা হয় মূলত অবতলীয়, অবতল, অবতল, অবতল। বাহিরের অংশটাকে বলা হয় উত্তল, উত্তলীয়। তাহলে আমার যখন প্যারাটা থাকে উত্তলীয় অংশে, প্রতিসারক পৃষ্ঠটা অবতলীয়, তখন এটাকে বলা হবে অবতল দর্পণ। এটা টোটালি একবারে বিপরীত একটা জিনিস। কীরকম বিপরীত, এটা আমি করেছি যে আমার এখন এইখানে এটাতে যদি আমি ইউজ করতে চাই, তাহলে আমাকে আলোটা আসতে হবে এদিক থেকে, এদিক থেকে আসতে হবে। কেন, যে আমি প্যারাটা লাগিয়েছি ভিতরে, তাহলে আমার আয়নাটা হবে এটা, দর্পণটা হবে এটা। এখন বুঝতে হবে যে এর প্রতিসারক পৃষ্ঠটা উত্তলীয়,
অর্থাৎ অবতলীয় অংশে আমরা প্যারা লাগিয়েছি, প্রতিসারক পৃষ্ঠটা উত্তলীয় হয়ে গেছে, সো এটাকে বলা হবে উত্তল দর্পণ। তাহলে আমরা দর্পণ আমরা চিনেছি, যে আমরা দর্পণের কথা বলেছি যে একটা প্রতিসারক পৃষ্ঠ, মসৃণ প্রতিসারক পৃষ্ঠ যেখানে আলোর নিয়মিত প্রতিফলন হয়, তাকে দর্পণ বলা হয়। দর্পণের টাইপস আমরা পড়েছি, সমতল দর্পণ এবং গোলীয় দর্পণ। এবং এই গোলীয় দর্পণকে আবার দুটো টাইপসে আমরা ভাগ করেছি, একটা হচ্ছে অবতল দর্পণ আর একটা হচ্ছে উত্তল দর্পণ। অবতল দর্পণটা কিভাবে থাকবে? তার প্রতিসারক পৃষ্ঠটা অবতলীয় হবে, অবতলীয় হবে, অবতলীয় হবে, প্রতিসারক পৃষ্ঠটা অবতলীয়। আর উত্তল দর্পণের বেলায় আমরা বলবো কি, তার পৃষ্ঠটা উত্তলীয়, অর্থাৎ প্রতিসারক পৃষ্ঠটা উত্তলীয় হবে, উত্তলীয় হবে, এটাকে আমরা উত্তল দর্পণ বলবো। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে যে প্রতিফলন যখন হয়, প্রতিফলন কিভাবে হয়, আমরা ওই প্রতিফলনের ফলে প্রতিবিম্ব সৃষ্টি হয়, এই প্রতিবিম্ব চেনার জন্য আমাদের এই দর্পণ সংক্রান্ত আরও কিছু অংশ আছে, সেই অংশগুলো আমরা একটু আলোচনা করে নিই, তারপরে আমরা ওইদিকে যাব। এখন দেখি আমরা দর্পণের বিভিন্ন অংশ যদি আমরা পড়ি, খুবই ইম্পর্ট্যান্ট, আমাদের এগুলো কাজে লাগবে। আমরা উত্তল একটা দর্পণ, অবতল একটা দর্পণ আঁকি। আমরা চিন্তা করতে পারি যে এটা একটা গোলকের অংশবিশেষ বা বৃত্তের একটা অংশবিশেষ। ফাইন, বৃত্ত কিভাবে গঠিত হয়? নিশ্চয়ই কোনো একটা কেন্দ্র থাকে, কেন্দ্রকে আবর্তন করে সে চতুর্দিকে আবর্তিত হয়, তাহলে তার একটা কেন্দ্র থাকবে। সাপোজ সে আমরা এই জায়গাটাকে কেন্দ্র বলতে পারি, যে এই অংশটার সেন্টার পয়েন্ট দিচ্ছে, সেন্টার পয়েন্ট। তো এটা এম এবং এম প্রাইম দর্পণের একটা উন্মেষ। এই সেন্টার পয়েন্ট থেকে যদি আমি যে সেন্টার পয়েন্টটা পাওয়া গেছে সি বিন্দু, আমরা এটার নাম দিলাম সি বিন্দু, এই সি বিন্দুটাকে বলা হয় বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র, দিস ইজ সেন্টার। কার সেন্টার? এই গোলকটা যাকে কেন্দ্র করে হয়েছে, একটা গোলকের অংশ বিশেষ আমরা বলেছি। সাপোজ সে আমরা যদি এইরকম নেই, এই একটা বৃত্ত আঁকলাম, তার সেন্টার এটা। আমি অংশ বিশেষ যদি নিব, তাহলে আমি এটাকে ভাগ করে দিলাম। আমি ভাগ করে আমি কি করলাম, এটাকে আমি অবতল দর্পণ তৈরি করলাম। আমাদের বুঝতে অসুবিধা নেই যে এই জায়গাটায় তার সেন্টার এবং তাকে কেন্দ্র করে কিন্তু আমাদের এটা আবর্তিত হয়েছে। এবং এর বৈশিষ্ট্যটা কি, যে এখান থেকে প্রতিটা জায়গার প্রতিটি পরিধির প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সমান হবে। খুবই সিম্পল, গণিতে তোমরা পড়েছ যে প্রত্যেকটা বিন্দু কিন্তু পরিধির প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সমান হবে। তাহলে এটাকে আমরা যদি সেন্টার বলি, সি দ্বারা প্রকাশ করি, তাহলে এখান থেকে আমরা যেটা বলবো যে এটাকে বক্রতার কেন্দ্র, আর সেই বক্রতার কেন্দ্র থেকে আমরা যদি এই পর্যন্ত একটা দাগ দিই বা এই পর্যন্ত একটা এদিকে দাগ দিই, তাহলে কি হবে? আমরা সহজেই বুঝতে পারি যে সিএম, আমরা বললাম যে সিএম, তাহলে এই সিএমটা কি হয়ে যাবে? এই বক্রতার এটা একটা ব্যাসার্ধ, তাহলে সিএমটা হচ্ছে আমাদের বক্রতার ব্যাসার্ধ। দুইটা জিনিস আমরা শিখে ফেলেছি। বক্রতার কেন্দ্র, এটাকে আমরা বলেছি উন্মেষ, সিএম হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। এই সিএম কিন্তু আমরা বললাম যে এদিক দিয়ে দিতে হবে এরকম কিছু না, এখানেও দিতে পারি, এদিক দিয়েও আসতে পারে, অর্থাৎ যে কোনো দিক দিয়ে, তাহলে এটা হবে বক্রতার ব্যাসার্ধ। এখন এইখান থেকে যদি আমি বলি সবচেয়ে নিচের বিন্দু, দূরবর্তী বিন্দু কে হবে? এই জায়গায় হবে না এই জায়গায় হবে? এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটাকে আমরা বলতে পারি যে পি চিহ্ন দিলাম, পি। এই পিটা হচ্ছে মেরু। এটাকে কি বলবো আমরা? মেরু। মেরু থেকে যদি আমরা সি এর সাথে যদি আমরা মেরু পর্যন্ত সংযোগকারী সরল রেখা তৈরি করি, তাহলে আমরা সিপি আরেকটা জিনিস পেয়ে গেলাম, সিপি। এই জিনিসটাকে বলা হয়, অর্থাৎ বক্রতার কেন্দ্র এবং মেরুর মধ্যবর্তী যে সরল রেখাটা, এটাকে বলা হয় প্রধান অক্ষ। প্রধান অক্ষ।
তাহলে এই সিপিকে আমরা সিএম অথবা সিপি দুইটাকে আমরা বক্রতার ব্যাসার্ধ বলতে পারি। এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। আবার এই সিপি শুধুমাত্র হবে প্রধান অক্ষ, তাহলে সিএমকে আবার প্রধান অক্ষ আমরা বলতে পারবো না। কেন? যে এখানে আমরা এটাকে পৃথক করে দিয়েছি, বলে দিয়েছি যে মেরু এবং কেন্দ্রের দূরত্ব হবে, মেরু এবং কেন্দ্রের সংযোগকারী যে রেখাটা হবে সেটাকে বলা হবে প্রধান অক্ষ। তাহলে আমরা মেরু চিনেছি, আমরা বক্রতার ব্যাসার্ধ চিনেছি, বক্রতার কেন্দ্র চিনেছি, প্রধান অক্ষ চিনেছি। এখন আমরা আসি যে আরও কিছু জিনিস আছে, যে ফোকাস দূরত্ব বা প্রধান ফোকাস। প্রধান ফোকাস কি? প্রধান ফোকাস হচ্ছে এরকম একটা জিনিস যে আমরা যদি এই দর্পণের মধ্যে, কোনো একটা অবতল দর্পণের মধ্যে আমাদের সেন্টার ছিল, এটা সেন্টার, এটা ছিল মেরু ছিল এটা, তাহলে আমার সিপি প্রধান অক্ষ ছিল। এখন প্রধান অক্ষের সমান্তরালভাবে যদি কোনো আলোক রশ্মি দর্পণের উপর আপতিত হয়, আমরা লক্ষ্য করলে দেখি এটা কি হয়েছে। খেয়াল করে দেখো যে এই যে এ থেকে একটা আলোক রশ্মি এম বিন্দুতে আপতিত হয়েছে, এবং সেটা মজার বিষয় হচ্ছে যে প্রধান অক্ষের সমান্তরাল। প্রধান অক্ষের সমান্তরাল যদি আপতিত হয়, তাহলে এটা প্রধান অক্ষের যে বিন্দু দিয়ে প্রতিফলিত হয় ঠিক মাঝখান দিয়ে প্রতিফলিত হবে। এই যে একটা বিন্দুতে ছেদ করলো, তাহলে এটা হয়ে যাবে আমাদের, এই বিন্দুটাকে বলা হবে প্রধান ফোকাস। আমি আবারও বলছি যে প্রধান অক্ষের সমান্তরাল কোনো রশ্মি যদি দর্পণের উপর আপতিত হয়, সেটা আপতিত হয়ে প্রধান অক্ষের যে বিন্দু দিয়ে প্রতিফলিত হবে, যে বিন্দু দিয়ে প্রতিফলিত হবে সেই বিন্দুটাকে বলা হবে প্রধান ফোকাস। তার মানে কি, এফ আমরা পেয়ে গেলাম, প্রধান ফোকাস। খুবই সহজ। তাহলে এফ আমরা পেয়ে গেছি প্রধান ফোকাস। এখন মজার বিষয় হচ্ছে যে এফ থেকে যদি আমরা মেরু পর্যন্ত একটা দূরত্ব আছে, আমরা বলেছি এটা এমন দিক দিয়ে যাবে যেটা সিপির অর্ধেক, অর্থাৎ সিপিকে আমরা যদি ডিভাইড করি তাহলে মাঝখানে যে বিন্দুটা পাবো সেই জায়গাটাই হয়ে যাবে প্রধান ফোকাস। কারণ কি, দেখা গেছে যে যতগুলো আলোক রশ্মি সমান্তরালভাবে আপতিত হবে সেটা আমাদের মাঝখান দিয়ে যায়, আর মাঝখানের এই মধ্যবিন্দুটার নামই দিয়েছে আমরা প্রধান ফোকাস। অর্থাৎ সমান্তরালভাবে আপতিত হয়ে প্রধান অক্ষের যে বিন্দু দিয়ে প্রতিফলিত হয়েছে, যে বিন্দুকে ছেদ করে চলে গেছে, সেই বিন্দুটাকে বলা হবে, প্রধান অক্ষের উপর যে বিন্দুটা হয়েছে সেটাকে বলা হবে প্রধান ফোকাস। এবং প্রধান ফোকাস থেকে যদি আমরা মেরু পর্যন্ত আরেকটা দূরত্ব এখানে পেয়ে গেছি, সেটা হচ্ছে পিএফ। পিএফ যে ডিস্টেন্সটা আছে সেটাকে বলা হয় ফোকাস দূরত্ব। এটাকে স্মল এফ দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা আজকে অনেকগুলো অংশ দেখলাম, যে একটা দর্পণের, গোলীয় দর্পণের আমি অবতল দর্পণ দিয়ে দেখিয়েছি যে গোলীয় দর্পণের যে বিভিন্ন অংশগুলো আছে। আমরা প্রথমত বলেছি দর্পণের উন্মেষ নিয়েছিলাম এম প্রাইম, এম এবং এম প্রাইম দর্পণের একটা অংশ বিশেষ। তারপরে আমরা এই দর্পণের অংশ বিশেষটা কাকে কেন্দ্র করে হয়েছিল, যে সিকে কেন্দ্র করে হয়েছিল। আমরা এখানে বৃত্ত এঁকে দেখেছিলাম যে তার একটা অংশ বিশেষ নিলে আমাদের একটা সেন্টার পাওয়া যায়। সেই সেন্টারটাকে আমরা বলেছি বক্রতার কেন্দ্র। আর সেন্টার থেকে আমাদের পরিধি পর্যন্ত যে কোনো দূরত্বে আমরা যাব, যে কোনো দিকে, এদিকে যেতে পারি, এদিকে যেতে পারি, এদিকে যেতে পারি, যে কোনো দূরত্বে দিয়ে যাব, ওইটাকে আমরা বলেছি সিপি বা সিএম। আমরা বলেছিলাম বক্রতার ব্যাসার্ধ, এবং সেই বক্রতার ব্যাসার্ধকে আর দ্বারা চিহ্নিত করেছি। তারপরে আমরা বলেছি সেন্টার থেকে আমরা দেখব যে উন্মেষের সর্বনিম্ন সবচেয়ে নিচের যে বিন্দুটা পি বিন্দু, এই পি বিন্দুটাকে বলা হয়েছে মেরু। পি বিন্দুটা মেরু। মেরু এবং বক্রতার কেন্দ্রের যে সংযোগকারী সরল রেখা আছে ওইটাকে আমরা বলেছি প্রধান অক্ষ। সিপি হচ্ছে আমাদের প্রধান অক্ষ। তারপরে আমরা জানার চেষ্টা করেছি যে প্রধান ফোকাস এফটা আমরা কিভাবে পেয়েছি।
এফ আমরা পেয়েছি, যদি প্রধান অক্ষের সমান্তরাল কোনো আলোকরশ্মি দর্পণের উপর আপতিত হয় তাহলে প্রধান অক্ষের যে বিন্দু দিয়ে এটা প্রতিফলিত হয় ডেফিনেটলি এফ বিন্দু দিয়ে প্রতিফলিত হয়েছে, আর এই এফ বিন্দুটাই হবে আমাদের প্রধান ফোকাস। আমরা এও বলেছি প্রধান ফোকাস থেকে মেরুর যে দূরত্বটা আছে সেই দূরত্বটাকে আমরা বলেছি ফোকাস দূরত্ব, এবং এটাকে স্মল এফ দ্বারা প্রকাশ করা হয়। মজার ব্যাপার হচ্ছে যে সিপি, এই পিএফ ইজিক্যাল টু দ্যাটস পিএফটা হবে কি জাস্ট সিপির ডিভাইডেড টু, অর্থাৎ তার অর্ধেক। আজকে আমরা দর্পণ আমরা চিনলাম, দর্পণ কাকে বলে। আজকে আমরা আরও পড়েছি দর্পণ, টাইপস অফ দর্পণ, যে দর্পণের শ্রেণী বিভাগ কয়টা ভাগে ভাগ করা হয়েছে। এরপরে আমরা পড়েছি গোলীয় দর্পণের আরও টাইপস দুটো, একটা হচ্ছে উত্তল এবং অবতল। এবং এই দর্পণের যে অংশগুলো আছে, বিভিন্ন অংশগুলো, এগুলো আমাদের পরবর্তী ক্লাসে আমরা যখন আলোচনা করব যে এই জিনিসগুলো কিভাবে আমাদের কি কাজে লাগবে, আমরা কিভাবে ইউজ করব। আমাদের জ্ঞানমূলক প্রশ্নে এই প্রশ্নগুলো আসে। তাছাড়া আমরা এদের অনুধাবনমূলক বা উচ্চ দক্ষতার যে প্রশ্নগুলো আসে, এই ধারণাগুলো ব্যবহার করে আমরা ওই প্রশ্নগুলো কিভাবে সলিউশন করব, আমরা পরবর্তী ক্লাসে এ নিয়ে আলোচনা, ব্যাপক এবং বিস্তৃত আলোচনা করব। তো আশা করি আমরা এই সংজ্ঞাগুলো তোমাদের বইয়ে আছে, আমরা অষ্টম অধ্যায়ে আমরা আলোচনা করছি, বইয়ে আছে, তোমাদের বই খুলে এই দর্পণের অংশগুলো চেনার চেষ্টা করতে হবে, আঁকতে হবে। এবং প্রতিফলন কাকে বলে, প্রতিফলনের সংজ্ঞা আমরা টোটাল শুরু থেকে যদি বলি, আলোর প্রকৃতি কী কী আছে বা বৈশিষ্ট্যগুলো, আলো কী, তারপরে আলোর প্রতিফলন কাকে বলে, তারপরে প্রতিফলনের টাইপস কী ছিল, নিয়মিত এবং অনিয়মিত বা সুষম বা ব্যাপ্ত প্রতিফলন, এগুলো কী জিনিস, ব্যাপ্ত প্রতিফলনের সংজ্ঞা। তারপরে আমরা পড়লাম আজকে দর্পণ, দর্পণ কাকে বলে, দর্পণের শ্রেণী বিভাগ, গোলীয় দর্পণের শ্রেণী বিভাগ এবং এই দর্পণের বিভিন্ন অংশ। তো এই পড়াগুলো আশা করি বাসায় কমপ্লিট করে রাখবে। আমরা পরবর্তী দিনে বাকি অংশগুলো আমি ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে এই চ্যাপ্টারটা শেষ করব, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।